হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে চলেছি এক গরিব ঘরের ছেলে, যার স্বপ্ন হচ্ছে ইতালি যে গায়ক হওয়ার। কিন্তু তার স্বপ্ন আর তার মাঝখানে একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে তার গরিব হওয়াটা। তো আমি কথা বলছিলাম সেডু আর মুসাকে নিয়ে। তারা দিনরাত কাজ করে এত টাকা গুছিয়ে ফেলে যে টাকা দিয়ে যেন তারা ইটালি যেতে পারে। কিন্তু যখন সেডুর মা জানতে পারে যে তারা ইটালি যাবে, সে তাদের উপর অনেক রাগ করে। কেননা তাদের গ্রাম থেকে আজ পর্যন্ত যেই এই স্বপ্নগুলো দেখেছে তাদের শুধু মৃত্যুই হয়েছে, এবং এজন্য সিডুর মা তাকে বলে এই স্বপ্নটাকে তাকে বাদ দিতে হবে। কিন্তু সিডু এখানে বলে আমি ইটালি যাবই একটি ভালো জীবনের জন্য। কিন্তু তাও সিডুর মা তাকে না করে দেয়, কেননা সিডু আর তার ভাই বাদে তার এই পৃথিবীতে আর কেউই নেই। কিন্তু সিডু মানতে রাজি ছিল না। আর দিন হলেই তারা কাজে লেগে পড়ে, আর রাত হলেই তাদের নিজেদের লেখার গানগুলো নিয়ে নিজেদের বন্ধুদের মাঝখানে গাইতে শুরু করে সেই গানগুলো। তারপর সিনে একদিন মুসা বলে আমাদের এখন সেই লোকটির কাছে যাওয়া উচিত, কিন্তু সেডু এখনো তার মায়ের কথাই ভাবছিল। তারপর সেও রাজি হয়ে যায়। তারপর তারা চলে যায় সেই লোকটির কাছে, যে কিনা বেআইনিভাবে মানুষকে ইটালি পাঠাতো। কিন্তু সেই লোকটা মনের দিক দিয়ে অনেক ভালো হয়, এবং সে তাদের বলে তোমাদের এখানেই থাকা উচিত। যেরকম জীবন আমরা টিভি আর মোবাইলে দেখি সেরকম জীবন আসলে ওখানে না। সেখানেও সব কিছুর দাম অনেক বেশি, আর সেখানেও আমাদের মতন অনেক গরিব মানুষই আছে। এবং সে বলে আমাদের মতন মানুষগুলা সেখানে গিয়ে শুধু দিনমজুরের মতনই কাজ করতে পারে, এবং অনেকজনে না খেয়ে সেখানে সুইসাইডও করে। এরপর সেডু ভাবে আমাদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু মুসা তাতে রাজিই ছিল না। মুসা সেখানে যাওয়ার কথা তাকে আবারও বোঝাতে থাকে। সে তাকে বলে আমাদের স্বপ্নকে আমাদের পূরণ করতে হবে। এরপর সেডুও রাজি হয়ে যায়। তারপর সিনে তারা এক বাবার কাছে যায় পরামর্শ নিতে, তাদের কি সেখানে যাওয়া উচিত কিনা। এবং বাবা সাথে সাথে বলে যে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, এই সুযোগটাকে হাতছাড়া করো না। এবং তারা তাদের দাদা দাদি এবং নানা নানির কবরস্থান থেকে দোয়া নিয়ে রওনা দেয়। তারা একটি বাসে করে রওনা দেয় নিজের লক্ষ্যের উদ্দেশ্যে, কিন্তু তারা তাদের মাকে কিছুই জানায় না। মা তাদের কোথায় কোথায় খুঁজবে, তাদের উচিত ছিল একজনকে এখানেই থেকে যাওয়া। যাই হোক, তারপর সিনে তারা মালি নামে এক বাস স্টপে থামে, এবং সেখান থেকে তারা যায় এক নকল পাসপোর্ট বানানোর লোকটির কাছে। যে লোকটি নকল পাসপোর্ট বানিয়ে দেয় তাও আবার $100, এবং সে তাদেরও নকল পাসপোর্ট বানিয়ে দেয়। তারপর সে তাদের একটি নকল পাসপোর্ট বানিয়ে দেয় এবং তাদের শিখিয়ে দেয় যে বর্ডারে যাই বলবে সেটার প্রশ্নের উত্তরই সোজা সোজা দিবে, কোনো বাড়তি কথা বলবে না। তারা বাসে করে ট্রাভেল করে নাইজেরিয়ার বর্ডারে চলে যায়, যেখানে মুসা বেশি কথা বলে, যে কারণে সেই অফিসারের সন্দেহ হয়ে যায় মুসার উপর। কিন্তু সে তাদের কিছুই বলে না, শুধু $50 ঘুষ হিসাবে নিয়ে নেয়। তারপর সিধুটাকে টাকাটা দিয়ে দেয়। তারপর তাদের দরকার ছিল একজন গাইডারের, যে গাইড করে তাদের সোজা ইটালি পাঠিয়ে দিবে। আর এই জিনিসটা সেখানে কমন ছিল, যে কারণে যে কেউ এই ব্যবসাটাই করতো। পর তারা এমন একজনকে পেয়েও যায়, যে তাদের বলে সে $1200 নিবে এবং তাদের দুজনকেই ইটালি পৌঁছে দিয়ে আসবে ঠিকঠাক মতন। এরপরের দিনে ওদের শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়, যেখানে ওদেরই মতন আরও অনেক মানুষ ভালো একটি জীবনের আশা করে নিজের জীবন বাজি রেখে এখানে এসেছে। এরপর একটি লোক সবাইকে উদ্দেশ্য করে বলে যে কালকের ভ্রমণে আমাদের ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, আমাদের সেখানে মাফিয়াদের সম্মুখীন হতে হবে। এটা শুনে সবাই তার কথা শুনতে থাকে। এরপর সে তাদের বলে যে আমাদের টাকাগুলো আমাদের লুকিয়ে রাখতে হবে, কেননা তারা আমাদের টাকাগুলোকে নিয়ে নেবে। এরপরের সকালে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, আর এখানে মুসা নিজের টাকা নিজের পিছনে রাখছিল, আর এটা দেখে সেডু অনেক বেশি হাসছিল। এরপর তারা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর এই মাঝখানে শুরু হয় সাহারা মরুভূমি, যেখানে টোটাল 3টা কার ছিল, আর 3টা কারই আলাদা আলাদা রাস্তায় চলে যাচ্ছিল। আর এখানে সেডুদের কার একটা উঁচু নিচু রাস্তা দিয়ে চলে যায়, যার মধ্যে একজন লোক নিচে পড়ে যায়, কিন্তু তারা সেই লোকটিকে না উঠিয়েই গাড়ি চালাতে থাকে। এতে সেডু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেডু এতে
ভালোভাবে গাড়িটা কেউ ধরে নেয় যে সে পড়ে গেলে তাকেও কেউ ওঠাবে না। এরপর কিছু দূর গিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাদের বলা হয় যে এর পরের রাস্তাটুকু তাদের হেঁটেই চলতে হবে এবং তারা হাঁটতে থাকে একজন গাইডারের পিছনে। এরই মাঝখানে সেদু দেখতে পায় আশেপাশে অনেকগুলো লাশ পড়ে আছে, আর এটা আমরা বুঝতে পারি এইসব মানুষগুলো নিজের ভালো একটি জীবনের জন্য এখানে এসেছিল, কিন্তু তারা এখানে এসে নিজের জীবনই হারিয়ে ফেলে। এখানে চলার সময় একজন বৃদ্ধ মহিলার হাঁটতে অনেক খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কেউ কারোর জন্য থামছিল না। কেউ এই বৃদ্ধ মহিলার দিকে তাকাচ্ছিল না, যে যার মতন করে চলে যাচ্ছিল। কিন্তু সেডু ভেবে নেয় সে তার সাহায্য করবে এবং সে তার কাছে এগিয়ে যায়। সে তাকে পানি খাওয়ায়, কিন্তু এতে মুসা তার উপরে চিল্লাচিল্লি করতে থাকে যে আমরা যদি তাকে পানি খাওয়াই বা আমাদের সাথে আনতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, এতে সেই গাইডারকে আমরা হারিয়ে ফেলবো। কিন্তু সেডু তাকে তাও উঠানোর চেষ্টা করে, কিন্তু সে দাঁড়ানোর আগেই সেখানে মৃত্যুবরণ করে। আর এটা দেখে সেডুর অনেক কষ্ট লাগে যে তার সামনে একজন মারা গেল এবং সেডু তাকে ছেড়ে সেখান থেকে চলে আসে। সারাদিন চলার পর রাতে সেটাই হয় যেটার ভয় ছিল, সেই মাফিয়াসরা ওদের ধরে ফেলে এবং সেই মাফিয়াগুলো এসেই তাদের মারধর শুরু করে এবং তাদের কাছ থেকে টাকা নিতে থাকে এবং যারা টাকাকে লুকিয়ে রেখেছিল তাদেরকে একটা বিশেষ ধরনের ড্রিঙ্কস দিয়েছিল যাতে তাদের টয়লেট হয়ে যায় এবং টয়লেটের সাথে তাদের টাকাও যেন বের হয়ে আসে। কিন্তু সেডু আর মুসা ছিল খুবই চালাক, আর তারা কোনো মতেই তাদের টাকাকে দিতে চাইছিল না। তারা সেই ড্রিঙ্কটিকে পান করতে চাইছিল না। এটা দেখে মাফিয়া তাদের সবার থেকে আলাদা করে দেয় এবং এটা দেখে সেডু কান্না করতে থাকে, কিন্তু মুসা তাকে সাহস দেয়। তার পরের দিন আমরা সেসব লোকেদের দেখতে পাই যাদের কাছ থেকে মাফিয়ারা টাকা নেয়নি। তারা সবাই একজোট হয় এবং সেসব লোক মিলে কিছু দূর হাঁটতেই না হাঁটতেই একটি ট্রাক দেখতে পায় এবং ট্রাকটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় এবং সবাই গিয়ে ট্রাকটিতে বসতে থাকে এবং তারা ভাবছিল এই ট্রাকটির দ্বারাই তারা ইটালি পৌঁছে যাবে। কিন্তু এই ট্রাকটি তাদের ইটালি নিয়ে যাবে নাকি সেটা জানি না, কিন্তু এই ট্রাকটি তাদের জাহান্নামে ঠিকই নিয়ে যাবে। ট্রাকটি তাদের লিবিয়ার একটি জেলে নিয়ে যায়, যেই জেলটা না আসে কোনো পুলিশের আন্ডারে, না আসে কোনো আর্মিদের আন্ডারে। এই জেলটি আসে মাফিয়াদের আন্ডারে। এখানে এদের বেচা হবে, হ্যাঁ এদের গোলাম হিসাবে বেচা হবে। আর কিছুক্ষণ পরই ওদের এসে একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেই রুমের আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল জাহান্নামের আবহাওয়া। এবং একটি লোক তাদের বলছিল যে সে যদি তার পরিবারের নাম্বার দিয়ে দেয় তাহলে সে তাদের ছেড়ে দেবে, সে তাদের পরিবার কাছ থেকে মুক্তিপূর্ণের টাকা নেবে এবং সে তাদের ছেড়ে দেবে। কিন্তু সেডু আর মুসা নাম্বার দিতে রাজি ছিল না, কেননা তারা ভাবছিল তার মা এত টাকা কোথা থেকে পাবে এবং এর শাস্তি তারা পায়, তাদের অনেক খারাপভাবে মারা হয়। এবং এখান থেকেই শুরু হবে এই মুভিতে ইমোশনাল সিনগুলো। তো দেখার জন্য রেডি থাকেন, আর যারা ভিডিওতে লাইক করেনি লাইক করে দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা করে দেন। এরপর সেডু কান্নাকাটি করতে করতে বলতে থাকে যে আমরা আমাদের মার কাছে অনেক ভালো ছিলাম। আর ওর এই কান্না দেখে একজন লোক তার কাছে আসে এবং তাকে একটি ড্রিঙ্ক দেয়, যে ড্রিঙ্কটি খাওয়ার পরে সেডু ঘুমিয়ে পড়ে এবং সেডু স্বপ্নে তার মায়ের সাথে দেখা করে। যখন সেডু চোখ খুলে সে অনেক কান্না করছিল। আজকে সেডু তার মায়ের কথা অনেক মনে করছিল এবং সে তার ভাইকে আশেপাশে দেখতে পায় না। এরই মাঝখানে সেখানে একজন লোক আসে, যে তাদের এসে বলে আমাদের একজন কার্পেন্টার আর একজন বিল্ডারের দরকার আছে। আর এর মাঝখানে সেডুর পাশের লোকটি নিজেও হাতটি উঠিয়ে ফেলে এবং সেডুর হাতটিও সে উঠিয়ে ফেলে এবং তাদের কেনার জন্য একটি লোক আসে, যেখানে সেই লোকটি মার্টিনকে কিনতে চেয়েছিল, কিন্তু মার্টিন সেখানে বলে যে আমি একাই কাজটি পারবো না, আমার আরও একটি লোক লাগবে। তো সে তারপর সেডুকে কিনে ফেলে এবং সেই লোকটি তাদের নিয়ে যায় মরুভূমির মাঝখানে বানানো এক বাড়িতে এবং সে তাদের বলে এখানে বাড়ির চার সাইডে তাদের বাউন্ডারি দিতে হয়। সর্বপ্রথম সেই লোকটি তাদের খেতে দেয়, কারণ তারা 3 দিন ধরে কিছুই খায়নি। খাবার মাঝখানেই সেডু কান্না করতে থাকে এবং সেই লোকটি তাকে বলে যে কান্না করো না, তোমার ভাই যেখানে আছে হয়তোবা ভালোই আছে। খাবার শেষে তারা কাজে লেগে পড়ে। মার্টিন তাকে কাজ শেখাচ্ছিল যে এইভাবে করতে হবে। কাজ শেষে তারা তাদের টেন্টে গিয়ে আরাম করতে থাকে এবং সেখানে মার্টিন তাকে তার বাবার কথা জিজ্ঞেস করে, তোমার বাবা কি জানে তুমি ইতালি আসার জন্য নিজের ঘর থেকে পালিয়ে এসেছো? সেডু বলে যে তার বাবা
সে ছোট থাকতেই মারা গিয়েছে। আর তারপর থেকে তার মা, তার ভাই এবং তাকে দেখে রেখেছে। আর তার সে ভাইকে এখন মাফিয়ারা আটকে রেখেছে। কে জানে তার ভাই এখন কেমন আছে। তারপরের দিনে আবারও তারা কাজ শুরু করে। এরই মাঝে ওই লোকটি একটি হাতে ছবি নিয়ে আসে এবং সে তাদের বলে, এই ছবিতে বানানো ডিজাইনটিকে যদি তোমরা বানাতে পারো তাহলে তোমাদের মুক্তিপণ্য সব টাকাই পরিশোধ করে দেওয়া হবে এবং তোমাদের মুক্তি দিয়ে দেওয়া হবে। এবং মার্টিন সেখানে বলে, হ্যাঁ আমি এটা বানাতে পারবো। এরপর তারা কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর তারা এটা বানিয়েও ফেলে এবং সেই বাড়ির মালিক যখন সেখানে আছে তাদের সেটা খুবই ভালো লাগে এবং সে তাদের দুজনকেই মুক্তি করে দেয়। এরপর তাদের দুজনকে তারা ট্রিপলি পাঠিয়ে দেয়, যেটা হচ্ছে লিবিয়ার অন্যতম একটি বড় শহর। এখানেও সেডু তার ভাইকেই খুঁজতে থাকে আর মার্টিন তাকে বলছিল সে যদি আশেপাশে হয় তাহলে সে তোমার কাছে চলে আসবে। আর মার্টিন তাকে বলে আমাদের ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত এখন, কিন্তু সেডু রাজি হয় না এবং মার্টিন সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সে বলে যায় সে তার জন্য অপেক্ষা করবে। আর সেডু তার ভাইকে খুঁজতে থাকে এবং সে সেখানে কাজ করতে শুরু করে। এবং সেডু যখন কাজ করছিল তখন একটি ছেলে আসে এবং তাকে বলে যে একটি ট্রাক এসেছে, যে ট্রাকে দিনমজুরদের আনা হয়েছে। এবং সেডু দৌড়ে যায় দেখার জন্য সেখানে কি তার ভাই আছে কিনা থাকে এবং সে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে এবং সেডু তাকে উঠিয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার ভাই মুসা। মুসা তাকে বলে আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু সেডু তাকে বলে কি বলছো, আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছে পৌঁছে এসেছি। সে তার আত্মবিশ্বাস দেখে সে নিজেও রাজি হয়ে যায়। মুসা আর সেডু গলা মিলিয়ে কান্না করতে শুরু করে এবং তারা বলে সর্বপ্রথম আমাদের চিকিৎসা করা দরকার। সেডু মুসাকে তার এক বন্ধুর কাছে নিয়ে যায় যে কিনা আগে ডক্টর ছিল এবং সে তার পায়ের থেকে গুলিটা বের করে নিয়ে এবং সে তাকে বলে কিছু ওষুধ আনতে। পর সেডু যায় স্বামীর কাছে ওষুধ আনতে। স্বামীর যে কিনা চুল কাটার সাথে সাথে বেআইনিভাবে ওষুধ বিক্রি করত। আসলে কালো লোকেদের সেখানে কোনো ধরনের সাহায্য করা হয় না, না তাদের হসপিটালে অ্যাডমিট করানো হয়, না তাদের কোনো ওষুধ দেওয়া হয়। কিন্তু স্বামীর মনের দিক দিয়ে অনেক ভালো হওয়াতে সে ওষুধগুলো তাকে দেয় এবং সেডু ওষুধটা নিয়ে এসে নিজের ভাইকে খাওয়ায় এবং সে তাকে যত্নআত্তি করতে থাকে এবং সে তাকে গোসলও করায়। তারা অনেক খুশি ছিল, তাদের মনে হচ্ছিল যে তারা তাদের লক্ষ্যের প্রায় কাছেই চলে এসেছে। কিন্তু সেডু হঠাৎ করে একটি খারাপ সংবাদ শুনতে পায় এবং সে সেডুকে ডেকে বলে যে তোমার ভাইয়ের ইনফেকশন দিন দিন বাড়ছে, তাকে আগামী 10 দিনের ভিতরেই ইটালি নিয়ে যেতে হবে, যেহেতু এদেশে কালো মানুষের কোনো চিকিৎসা হয় না বা তাদের হসপিটালে এডমিট করা হয় না। এবং সেডু এতে চিন্তায় পড়ে যায়। তার পরের দিনই সেডু জানাম নামের এক লোকের সাথে দেখা করতে যায় এবং সে তার সাথে ইটালি যাওয়ার জন্যই দেখা করতে যায়, কিন্তু সে ইটালি যাওয়ার জন্য অনেক বেশি টাকা চাইছিল। এরপর সেডু কান্না করতে করতে বলে যে তার ভাই মরার অবস্থায় আছে, তাকে সাহায্য করতে। এতে জানাম নামে সেই লোকটা তাকে বলে যে সে তাকে সাহায্য ঠিকই করবে। সে তাকে বলে শিপের ক্যাপ্টেন হতে, আর এরপর সে সাথে সাথে তো রাজি হয়ে যায়, কিন্তু সে তো শিপ চালাতে পারে না। এরপর সে মুসাকে বলে যে আমরা খুব শীঘ্রই ইটালি যাব। আর মুসা বলে এত টাকা কোথা থেকে আসলো? আর সেদু তাকে বলে যে আমি নিজেই শিপ চালিয়ে নিয়ে যাব। কিন্তু রাত হতে না হতেই সেদুর ভিতরে এক প্রকার ভয় ঢুকে যায়, কেননা সেদু একা শিপে ছিল না, শিপে থাকবে আরও অনেক মানুষই যারা সেদুর ভরসায় যাবে ইটালির উদ্দেশ্যে এবং তাদের জীবনের দায়িত্ব সেডুর হাতে। এর পরের দিনই জানাম তাকে শিখিয়ে দেয় যে কিভাবে শিপ চালাতে হবে। সে তাকে বলে দেয় কম্পাসে 0 থেকে সরতে দিবা না এবং সে তাকে একটি ফোনও দেয়, যদি কোনো সমস্যা হয় সে যেন তাকে ফোনে জানাতে পারে। এরপর তারা শিপ চালাতে চালাতে রাতে লিবিয়াকে ক্রস করে ফেলে এবং কিছুদিন চালানোর পর সেডু কিছু লাইট দেখতে পায় এবং সেই লাইটের কাছে দিয়ে দেখতে পায় সেটা হলো অয়েল রিফাইনারি। আর এ সময় তারা মেডিটেরিয়ান সির মাঝখানে। এখনও তাদের 1000 কিলোমিটার দূরত্ব পার করতে হবে, আর যেটা পার করতে হলে তাদের 4 দিন লাগবে। তারপরের দিন সকালেই সেডু দেখতে পায় যে শিপে একজন প্রেগনেন্ট মহিলা আছে যার লিভার পেন হচ্ছিল এবং সেডু তার কাছে গিয়ে
তাকে দেখে এবং সে সাথে সাথে গিয়ে জানামকে কল করে জানায় যে আমাদের শিপে এরকম এরকম হয়েছে, এবং জানাম তাকে বলে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা সেখানে আসছি। কিন্তু রাত হয়ে যায়, তখনও কেউ সাহায্যের জন্য আসে না এবং সবাই ভাবে সেই মহিলাটি হয়তোবা মারা যাবে। তারপরের দিন সকালে সেডু আবার শুনতে পায় কিছু লোক ইঞ্জিন রুমে আটকে আছে, তাদের বের করতে হবে। আর এটা শুনে সেডু অবাক হয়ে যায়। এরপর তারা সেই লোকগুলোর কাছে যায় এবং তাদেরও উদ্ধার করে, এবং সে তাদের উদ্ধার করে তাদের পানি খাওয়ায়, এবং সেই প্রেগনেন্ট মহিলাও একটি বাচ্চা জন্ম দেয়। আর এর মধ্যে শিপে এক অন্যরকম হাহাকার শুরু হয়ে যায়। এতে মানুষ এই দিক থেকে ওদিক যাচ্ছিল, আর এতে শিপটা উল্টানোর সম্ভাবনা অনেক বেশি ছিল। এরপর সেডু তাদের বলে যে সবাই একটু ঠান্ডা হন এবং সবাই প্রার্থনা করতে থাকেন যেন আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারি। তারপর আরও 2 দিন কেটে যায়। তারপর যেভাবে জানাম সেডুকে শিখিয়েছিল ঠিক সেভাবেই চালাতে চালাতে প্রায় মাসখানেক কেটে গিয়েছে। এর মধ্যেই তারা ইটালির নদী বন্দরের যে বর্ডারটি আছে সেটি ক্রস করে ফেলে। এরপর তারা হেলিকপ্টার দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তারা অবশেষে বুঝে ফেলে যে তারা ইটালিতে পৌঁছে গেছে। এরপর তারা বুঝতে পারে যে তারা এখন তাদের লক্ষ্যের দিকে পৌঁছে গেছে এবং তারা সফল হয়েছে এই লক্ষ্য বা এই যাত্রায়।